নমস্কার, আমি ডক্টর তীর্থঙ্কর ব্যানার্জি, ব্যানার্জি হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি আজকে আপনাদের কাছে অনেকেই বলেছিলেন আমাকে এই ব্যাপারটা নিয়ে বলবার জন্যে, তো আমি বলতে চাই যে বর্তমানে এখন একটা খুব মেজর কনসার্ন এরিয়া ফর আস। আমরা প্রচুর পেশেন্টস পাচ্ছি যারা মূলত কোমরে ব্যথায় আক্রান্ত। এখন এই কোমরে ব্যথা ব্যাপারটা এটা খুব একটা শর্ট টার্ম, কারণ কি আপনার যেটা আজকে কোমরে ব্যথা হচ্ছে সেটা হতে পারে খুব সাধারণ কিছু কারণের জন্য হচ্ছে, বা খুব সাধারণ থেকে খুব বড় কিছু যেটা অ্যাপারেন্টলি আপনি ইগনোর করে যাচ্ছেন, বা অনেক সময় আমরা ডাক্তারবাবুরাও প্রপারলি ট্র্যাকিং করতে পারি না, সেরকম ঘটনার জন্য হচ্ছে। তো অ্যাজ এ কনসাল্টিং হোমিওপ্যাথ আমি যেহেতু কিছুটা বলতে বদ্ধপরিকর, বা এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কোমরে ব্যথার ব্যাপার নিয়ে কিছু শেয়ার করব, কি করা উচিত বা কি করা উচিত না। আমি আমার প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা লেখাতেই যে কথাটা আপনাদের কাছে বারংবার বলে থাকি, সেই কথাই আমি আবারও বলবো যে যখনই আপনার কোনো সমস্যা হবে, ওভার দ্য কাউন্টার ওষুধ না খেয়ে, সে আপনি হোমিওপ্যাথি ওষুধ খান, মডার্ন মেডিসিন খান, আয়ুর্বেদিক ওষুধ খান, যাই খান না কেন, না খেয়ে সবসময় চেষ্টা করবেন আপনার ডাক্তারবাবুর সঙ্গে গিয়ে কথা বলবার। এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় কথা হচ্ছে যে এই কোমরে ব্যথার সমস্যা সাধারণত যেটা হয় দেখা যায় যে কোমরের যে লাম্বার রিজিয়ন, লাম্বোস্যাক্রাল রিজিয়ন আছে, সেই জায়গায় একটা কনকনে ব্যথা শুরু হয় পেশেন্টদের ক্ষেত্রে। সেটা ইনসিডিউয়াস হতে পারে, আস্তে 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 1 মাস 2 মাস 5 মাস 2 বছর 5 বছর এভাবে বৃদ্ধি পেতে পারে, বা অনেক সময় দেখা যায় যে ব্যথাটা খুব অল অফ এ সাডেন হলো, হঠাৎ করে হলো। তো এই দুক্ষেত্রেই সেটা আমাদের দুটো বিভিন্ন রকমের অসুখ অ্যাজ ওয়েল অ্যাজ একাধিক অসুখ যেগুলো হতে পারে সেগুলোকে সিগনিফাই করে, সেগুলো আমাদের জানতে হবে। তো এই কোমরে ব্যথার কারণগুলোকে মূলত খুব সহজভাবে বলতে গেলে চোট লাগা, স্প্রেন বা খ্যাঁচকা ব্যথা, ক্র্যাম্পস, এই জাতীয় হিসাবে আমরা ধরতে পারি। এর বাইরেও কিছু ঘটনা ঘটে, যেমন আমাদের কোমরের যে হাড়গুলো রয়েছে সেই হাড়গুলোর মধ্যে ডিস্ক আছে, সেই ডিস্কগুলো অনেক সময় সরে যেতে পারে, ডিস্কের উপরে চাপ লাগতে পারে, বা আপনার দুটো মেরুদণ্ডের হাড় আছে এরকম, তো একটা হাড়, এই দুটো হাড়ের মাঝে ডিস্ক রয়েছে, এই একটা হাড় আর একটা হাড়ের উপরে গ্লাইড করে যেতে পারে। তো এই জাতীয় সমস্যা হতে পারে। এই ডিস্কগুলো থেকে অনেকগুলো সমস্যা শুরু হয়। তো যে সমস্যাগুলো ডিস্কগুলো থেকে শুরু হয় সেগুলোর মধ্যে এই ডিস্ক সরে যাওয়া, বা ডিস্ক মেরুদণ্ডের বাইরের দিকে হার্নিয়েট হয়ে যাওয়া, বা ভিতরের দিকে হার্নিয়েট হয়ে যাওয়া, এগুলোকে আমরা বলি ডিস্ক হার্নিয়েশন। এই জাতীয় ক্ষেত্রে যেটা হয়, একটা কোমরের দিকে একটা কনকনে ব্যথা হয়, এবং সে ব্যথাটা আপনার পায়ের নিচের দিকে, বাটাক রিজিয়নে, আরো তলার দিকে এক্সটেন্ড করতে পারে। যে সবসময় ব্যথা হবে এমনটাই নয়, কিরকম নার্ভ কম্প্রেশন আছে, ওখানে যে স্নায়ু আছে সেই স্নায়ুর উপরে চাপ পড়তে পারে, এবং সেই অনুযায়ী ঝিঝি হওয়া, পায়ে ব্যথা হওয়া ইত্যাদি এগুলো দেখা যেতে পারে। তাহলে সাধারণত কোনো একটা কোমরে ব্যথা হলো আপনার, সেই কোমরে ব্যথাটা একটা কনকনে ব্যথা, কয়েক মাস আছে বা কয়েক মাস ছিল, কোনো একটা ভারী বালতি জায়গাতে গিয়ে হলো, কি কোনো একটা ভারী কাজ করতে গিয়ে হলো, এবং সেটা হওয়ার পরে নিজের থাকতে কমেও গেল। সেই ব্যথাগুলো সাধারণত আমরা মনিটরিং এ রাখি। কোনো বিশাল কোনো পরীক্ষা নিরীক্ষা বা কোনো বড় ওষুধপত্র ইত্যাদি আমাদের অনেক সময় করতে হয় না। এগুলোকে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলে থাকি, অর্থাৎ যান্ত্রিক কোনো কারণে, কোনো ট্রমা বা কোনো স্প্রেনের কারণে যে ব্যথাটা হয়ে থাকে। এই ব্যথাগুলো সাধারণত ভয়ের কিছু নয়, এবং আমরা টোটাল যা রুগী পাই তার মধ্যে ম্যাক্সিমামই মেকানিক্যাল নন স্পেসিফিক ব্যাক পেনের রুগী। এনারা ওষুধ দিলে খুব তাড়াতাড়ি সেরে ওঠেন, ওষুধ না দিলেও
3 মাস 4 মাস বাদে আস্তে আস্তে করে ওনারা সুস্থ হয়ে ওঠেন, যখন শরীর আস্তে আস্তে করে এই যে সমস্যাটা টেক কেয়ার করে নেয়। পরবর্তী যেটা আমি বলছিলাম যে খুব ইম্পর্টেন্ট, মানে সেকেন্ড মোস্ট কমনলি যেটা আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে ডিস্ক হার্নিয়েশন। অর্থাৎ আপনার দুটো হাড়ের মাঝে, মেরুদণ্ড তো অনেকগুলো হাড় দিয়ে তৈরি, যেগুলোকে আমরা ভার্টিব্রা বলে থাকি। এই ভার্টিব্রাগুলোর মাঝে ডিস্ক আছে, তো এই ডিস্কগুলো সরে যেতে পারে বা এরকম ঝুলে যেতে পারে। তো এই জাতীয় হার্নিয়েশন গুলোর ক্ষেত্রে নার্ভ রুটে কম্প্রেশন হয়, কারণ ওখান থেকে বিভিন্ন স্নায়ুগুলো বেরিয়ে এসছে, পায়ের দিকে গেছে বা ইত্যাদি, সেগুলো চাপ পড়তে পারে। এবং সেক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার পায়ের নিচের দিকে ব্যথাটা নামবে, একটা ঝিঝি থাকবে, একটা ভার ভাব থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। তো এই ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট, খুব জানাটা দরকার। ব্যাপারটা হচ্ছে এরকম ক্ষেত্রে আমরা অনেকেই সাফার করি। আমরা দেখেছি আমাদের অনেক পেশেন্টসরা সাফার করছেন, কিন্তু তারা সেটা চেপে রাখছে। আমাদের কাছে এসে বললেন, স্যার আমি এক্স রে করিয়েছিলাম, কিন্তু এক্স রেতে তো কিছু পাওয়া যায়নি। মুশকিলটা হচ্ছে যে এই জাতীয় ব্যথাগুলো যেগুলো নিচের দিকে নামছে বা ঝিঝি হচ্ছে পায়ে, এই ক্ষেত্রগুলোতে ভারী ভাব হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রগুলো অনেক সময় আমরা শুধু এক্স রেতে কিছুই পাই না। কারণ কি, এই ডিস্ক বা নার্ভ রুট এগুলো এক্স রের মাধ্যমে ধরা পড়ে না। এক্স রে করে এগুলো কোনো লাভ নেই। খুব কম সংখ্যক মেরুদণ্ডের অসুখ বা এই জাতীয় নার্ভের অসুখ এক্স রেতে ধরা পড়ে। তো এক্স রে করিয়ে এই জায়গায় কোনো লাভ হবে না। আপনি আপনার ডাক্তারবাবুকে গিয়ে বলুন, তিনি আপনার সিটি স্ক্যান বা এমআরআই এর বন্দোবস্ত করবেন। এই ক্ষেত্রে আপনার ডাক্তারবাবু আপনার কিছু কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ যেগুলো উনি আউটডোরে বা চেম্বারে করবেন, যেমন আপনাকে শুয়ে আপনাকে পা তুলতে বলা, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ওঠার পরে ব্যথা হচ্ছে কিনা, টেনশন ফিলিং হচ্ছে কিনা, এগুলো দেখা, বা অ্যাঙ্কেল রিফ্লেক্স, অর্থাৎ পায়ে শুয়ে পায়ের পাতার নিচের দিকে একটা স্টিককে একটা রিফ্লেক্স এলিসিটিং ম্যানিউভার করে উনি দেখবেন যে সেই জার্কটা বা রিফ্লেক্সটা আছে কিনা ইত্যাদি উনি দেখবেন। দেখে উনি এটা সন্দেহ করতে পারেন যে আপনার ডিস্ক হার্নিয়েশন বা এই জাতীয় ডিস্ক স্লিপেজ এই জাতীয় প্রবলেম হয়েছে কিনা। কোমর ব্যথা, তার সঙ্গে হাত পায়ে ঝিঝি, হাত পা ভার ভাব লাগা, পা ভার ভাব লাগা, এইগুলোর সাথে যেটা খুব ইম্পর্টেন্টলি হয় অনেক সময়, কিন্তু কম সংখ্যক পেশেন্টে কম্পারেটিভলি, যদি এই স্লিপেজটা বা হার্নিয়েশনটা মিড লাইনে হয়, বাইল্যাটারাল হয়, দু সাইডে হয়, সেক্ষেত্রে যেটা হয়, পেশেন্ট অনেক সময় আপনার পেচ্ছাপ ধরে রাখতে সমস্যা হতে পারে, ব্লাডার বা ইউরিনারি ডিস্টারবেন্স, রিটেনশন বা ইনকন্টিনেন্স হতে পারে। যে জায়গাটা খুব স্ট্রংলি একজন সার্জিক্যাল ইন্টারভেনশনিস্টকে দিয়ে, একজন সার্জনকে দিয়ে প্রপারলি সেটাকে, অর্থোপেডিক সার্জন, এটা খুব ভালোভাবে তার কাছে যাওয়াটা দরকার, খুব জরুরি। এটাকে আমরা কডা ইকুয়েনা সিনড্রোম বলে থাকি। এগুলো গেল খুব সাধারণ, যেগুলো আমরা খুব কমনলি পেয়ে থাকি। তা আমাদের এই অবধি বক্তব্য আমার একটাই, যে কোমরে ব্যথা হলো মানে সবটাই যে আপনার শুধুমাত্র চোট লেগে হয়েছে বা বালতি তুলতে গিয়ে হয়েছে বা শিশুকে কোলে নিতে গিয়ে হয়েছে, এমনটা ভেবে ফেলে রাখবেন না। কারণ ইন ডিউ কোর্স অফ টাইম যদি আপনি এই জাতীয় সিমটমস বা এই জাতীয় কমপ্লেন্স গুলো ডেভেলপ করেন, আমার যেটা মনে হয় খুব শীঘ্রই আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করাটা দরকার। এর বাইরে আমি চলে আসছি হচ্ছে কোমর ব্যথা, পার্টিকুলারলি যেটা মূলত বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়। কারণ আমরা জানি ইন্ডিয়ান ফিমেলসে, ভারতীয় নারীদের বয়সের 70 ঊর্ধ্ব মানুষদের ক্ষেত্রে একটা হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, যেটাকে ডাক্তারি পরিভাষায় অস্টিওপোরোসিস বলা হয়ে থাকে। তো সেই জন্য হয় অনেক সময় এই দুটো হাড় আছে মেরুদণ্ডের, তাদের মধ্যে চাপ পড়ে ফ্র্যাকচার হয়ে যেতে পারে। কারণ কি, সে হাড়টা তার নমনীয়তা হারিয়েছে, হাড়টা তার দৃঢ়তা হারিয়েছে, যেটাকে আমরা কম্প্রেশন ফ্র্যাকচার বলে থাকি। এই ক্ষেত্রে একটা ডাল এক হতে পারে, সবসময় একটা কনস্ট্যান্ট ব্যথা হয়ে যেতে পারে। এটাকে এক্সরেতে ধরা পড়ে। তবে এটা আরো প্রিসাইজ ডায়াগনোসিসের জন্য সিটি বা এমআরআই এর খুব প্রয়োজন। সেক্ষেত্রে এই কম্প্রেশন ফ্র্যাকচার কাদের হতে পারে, আমরা কাদের ক্ষেত্রে সচেতন থাকবো? আমাদের বাড়িতে যারা ঠাকুমা, দিদিমা,
বয়স্ক মানুষ রয়েছেন যাদের বয়স মূলত 60-70, যারা কোনো রকম স্টেরয়েডস খাচ্ছেন, যে কোনো অসুখের জন্য কোনো স্টেরয়েডাল ড্রাগ চলছে, ডায়াবেটিস আছে বা অন্যান্য বড় কোমরবিডিটিস রয়েছে, এই জাতীয় মানুষদের ক্ষেত্রে আমাদের খুবই সচেতন থাকতে হবে, যেন করে তাদের এরকম হলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। এটা গেল কম্প্রেশন ফ্র্যাকচারের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এর বাইরেও যেগুলো থেকে যায়, যেটা কম্পারেটিভলি ক্লিনিক্যাল প্র্যাকটিসে, জেনারেল ক্লিনিক্যাল প্র্যাকটিসে রেয়ার, কিন্তু পাওয়া যায় না এমন কথা বলা যায় না, বরং খুব বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে যে কোনো রকম শরীরে ক্যান্সার থাকলে সেখান থেকে একটা বোন মেটাস্টাসিস, অর্থাৎ আমরা তো জানি যে ক্যান্সার ছড়িয়ে পড়ার প্রবণতা দেখা যায় শরীরের বিভিন্ন জায়গা থেকে, লাং, ব্রেস্ট, কিডনি, প্রস্টেট ইত্যাদি জায়গা থেকে, থাইরয়েড গ্রন্থি ইত্যাদি জায়গা থেকে আপনাদের ক্যান্সারগুলো ছড়িয়ে পড়তে পারে, এবং ভার্টিব্রা বা বোনস কিন্তু ক্যান্সার ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান জায়গা। তো যদি কোনো মানুষ থাকেন যার হঠাৎ করে আগে ক্যান্সার হিস্ট্রি ছিল, ক্যান্সার হয়েছিল বা আছে বর্তমানে ক্যান্সারের জন্য আক্রান্ত, তাদের ক্ষেত্রে এগুলো কখনোই ফেলে রাখবেন না। হঠাৎ করে কোমরে ব্যথা হচ্ছে একজন ক্যান্সার পেশেন্টের, কখনোই ফেলে রাখবেন না। দেন অ্যান্ড দেয়ার আপনি ডাক্তারবাবুর কাছে যান, আপনার ডাক্তারবাবুকে গিয়ে বলুন, সেক্ষেত্রে সেটা খুব ভালো হবে। অনেক সময় দেখা যায় যে এই একটা ব্যথা শুরু হয়, কিছু দূর হাঁটলাম, এত ব্যথা শুরু হলো থাইতে বা পাটাকে, পায়ের নিচের দিকে এত সিভিয়ার যন্ত্রণা শুরু হলো যে আমাদের দাঁড়িয়ে পড়তে হয়। এই জাতীয় ঘটনাগুলো স্পাইনাল স্টেনোসিস, অর্থাৎ বিভিন্ন রকম, এই যে ধরুন যে এতক্ষণ ধরে যে ডিস্কগুলোর কথা বললাম, আমাদের যে মেরুদণ্ড রয়েছে সেই মেরুদণ্ডের ফাঁক দিয়ে এরকম একটা ফাঁক আছে, এই ফাঁক দিয়ে আমাদের স্পাইনাল কর্ডটা গেছে। তো এর আশেপাশে ডিজেনারেশন, হাইপারট্রফি ইত্যাদি কারণের জন্য, আমি জটিল কারণগুলোর দিকে যাচ্ছি না, জটিল ফিজিওলজির দিকে বা কমপ্লেক্স প্যাথোফিজিওলজিগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করতে চাইছি না, খুব সহজ ভাষায় বলছি। যদি এরকম হয় যে কোমরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, এমন ব্যথা যে আপনি হাঁটতে পারছেন না, কিছুদিন হাঁটার পরে আপনাকে দাঁড়িয়ে পড়লেন, কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লেন, তারপর আবার কিছুটা হাঁটতে পারলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লেন, তারপর আবার কিছুটা হাঁটতে পারলেন, এরকম কন্ডিশন গুলো স্পাইনাল স্টেনোসিসের জন্য হতে পারে। এগুলো আপনারা ফেলে রাখবেন না। অর্থাৎ মেরুদণ্ডের মধ্যে যে ফাঁকটা রয়েছে, যে চ্যানেলটা রয়েছে বা যে টিউবটা রয়েছে, যে টিউবটা দিয়ে আপনার কর্ডটা যাচ্ছে আর কি, সেই কর্ডটায় কম্প্রেশন হচ্ছে, একটা কর্ডের যে গর্তটা রয়েছে সেই গর্তটা ন্যারো হয়ে গেছে। এর বাইরেও আরো কিছু কারণ আছে যেগুলো কোনো ইনফেকশন থেকে হতে পারে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে স্পাইনাল টিউবারকুলোসিস। স্পাইনাল টিউবারকুলোসিস বায়োপসি ইত্যাদির মাধ্যমে বোঝা যায়, কালচারের মাধ্যমে বোঝা যায়, এবং সেটা আপনার ডাক্তারবাবুর পার্সোনাল জাজমেন্ট অনুযায়ী তিনি সাসপেক্ট করবেন যে আপনার স্পাইনাল টিউবারকুলোসিস হতে পারে কি না। আপনি যদি বৃদ্ধ হন বা বৃদ্ধা হন, যদি আদার কোমরবিডিটিস থাকে, যদি ইমিউনোসাপ্রেসেন্টস নিচ্ছেন, এই জাতীয় ক্ষেত্রে স্টেরয়েডাল কোনো ওষুধ খাচ্ছে বা খেতে হচ্ছে, এই জাতীয় ক্ষেত্রে আপনার এই জাতীয় ইনফেকশনস গুলো খুব বেশি হতে পারে। কারণ কি, আমাদের এটা মনে করার কোনো কারণ নেই যে টিউবারকুলোসিস বা টিবি শুধুমাত্র লাংসেই হবে। টিবি শরীরের যে কোনো জায়গায় হতে পারে, এবং আমাদের মেরুদণ্ডতে টিবি হওয়াটা অত্যন্ত কমন। এবারে আসি আমি কিছু একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে আমার বাধ্যতা রয়েছে এখানে কিছু হোমিওপ্যাথি নিয়ে বলবার। হোমিওপ্যাথির লড়াইটা সব থেকে এলিট এই জায়গাতে যে বিশেষত স্পাইনাল স্প্রেন গুলোতে, মেকানিক্যাল ব্যাকে গুলোর যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাগুলো আমরা খুব সহজেই কমাতে পারি হোমিওপ্যাথিক ওষুধ খেলে। সেগুলো খুব সহজে চলে যায় এবং সেই রেমিশনটা খুব তাড়াতাড়ি হয়, বেশি দিন রোগীদের ভুগতে হয় না। বাকি সমস্ত ক্ষেত্রেই যেগুলো স্ট্রিক্টলি সার্জিক্যাল অসুখ নয়, যেগুলো স্ট্রিক্টলি অপারেশন করতেই হবে এমন নয়, সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথিক মেডিকেশনস খেলেন এবং তার পাশাপাশি ফিজিওথেরাপি, প্রপার কিছু এক্সারসাইজ, প্রপার কিছু ডায়েট
এই জাতীয় অ্যাক্সেসরি অক্সিলারি ম্যানেজমেন্টসগুলোর মাধ্যমে আপনি বেশ আরাম পেতে পারেন। হোমিওপ্যাথিক্যালি যে মেডিসিনসগুলো আমরা খুব সহজে ব্যবহার করি এই সমস্ত ক্ষেত্রে, যেমন রস্টক্স, ব্রায়োনিয়া, জিঙ্কাম মেটালিকাম, অ্যাগারিকাস মাস্কেরিয়াস, কোবাল্টাম মেটালিকাম ইত্যাদি, এরকম প্রচুর ওষুধ রয়েছে, রেডিয়াম ব্রোমাইড। এই জাতীয় ওষুধগুলো মূলত স্পাইনাল নার্ভ এর কন্ডাকশনের প্রবলেম, কিছু কিছু ক্ষেত্রে ভার্টিব্রাল ডিজেনারেশনের প্রবলেম, এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এগুলো মূলত 30, 200, 1000, 10,000 পাওয়ারে আমরা ব্যবহার করে থাকি। কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমাদের টিংচার ফরম্যাটেও ব্যবহার করা হয়, তো সেগুলো কখনো 30, 200, 6 এইসব পাওয়ারেও আপনার ডাক্তারবাবু প্রয়োজন বোধে ব্যবহার করতে পারেন, যেমন ল্যাকন্যান্থেস ট্রাইফোলিয়েটা, ক্যালমিয়া ল্যাটিফোলিয়া, ন্যাফেলিয়াম, গলথেরিয়া, প্রোকিউম্বেন্স ইত্যাদি। এই জাতীয় ওষুধগুলি আমরা অনেক সময় লোয়ার পাওয়ার পোটেন্সিতে বা মাদার টিংচার ডোজে আমরা প্রেসক্রাইব করতে পারি। এর বাইরেও অন্তত কয়েকশো থেকে হাজার ওষুধ রয়েছে যেগুলো আপনার ডাক্তারবাবু আপনার সিমটমস গুলো গ্রহণ করে তিনি ইভ্যালুয়েট করবেন, যেভাবে হোমিওপ্যাথিক্যালি কেস টেকিং করা হয়, করে আপনাকে বলবেন যে আপনার কোন ওষুধের প্রয়োজন লাগতে পারে, কোন ওষুধে আপনি সুস্থ হতে পারেন। তো মোটের উপরে এখন একটাই কথা বলবার, যে কোমরে ব্যথা আপনার সামান্য স্প্রেন বা স্ট্রেন বা মেকানিক্যাল ইনজুরির কারণে হতে পারে, যেটাকে আমরা বলবো মেকানিক্যাল ব্যাকএক। এর বাইরে সায়াটিকার কারণে হতে পারে, এর বাইরে কম্প্রেশন ফ্র্যাকচারের কারণে হতে পারে, এর বাইরে কোনো ইনফেকশনের জন্য হতে পারে, এর বাইরে কোনো ক্যান্সার মেটাস্টাসিস থেকে হতে পারে, এর বাইরে মেরুদণ্ডের যে স্পাইনাল ক্যানাল রয়েছে, যেখান থেকে আপনার সুষুম্না কাণ্ডটা বা স্পাইনাল কর্ডটা গেছে, সেই ছেঁদাটা ন্যারো হয়ে গেছে, এখান থেকে হতে পারে ইত্যাদি। এই জাতীয় অসংখ্য কারণ থেকে হতে পারে। কিছু কিছু কারণের কথা আমরা যেমন না বললেই নয়, যেটা আপনার ডাক্তারবাবু আপনাকে, আপনার হোমিওপ্যাথিক ডাক্তারবাবু আপনাকে প্রপারলি রেফারেল করতে পারেন, পাঠাতে পারেন তার কলিগের কাছে, তার স্পেশালিটি কলিগের কাছে, যেটা তিনি ইভ্যালুয়েট করবেন। যেমন আমাদের মেয়েদের ক্ষেত্রে এই ক্রনিক কোমর ব্যথার অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, খুব ইম্পর্টেন্ট কারণ। এর বাইরেও বিভিন্ন কারণে হতে পারে শরীরের অভ্যন্তরীণ পেটের কোনো ইনফেকশন বা পেটের কোনো সিভিয়ার ইনফ্লামেটরি কন্ডিশন, প্যানক্রিয়াটিসের ব্যথা পিছনের দিকে যায়, অ্যাওর্টিক অ্যানিউরিজমের ব্যথা পিছন দিকে রেডিয়েট করতে পারে ইত্যাদি। এরকম অনেক কঠিন কঠিন এবং এমন অসুখ, যে অসুখগুলোর ইমিডিয়েট সার্জিক্যাল বা মেডিকেল ইন্টারভেনশন দরকার, এরকম ক্ষেত্রে আমরা প্রপারলি আপনার ডাক্তারবাবু বা আপনার হোমিওপ্যাথিক ডাক্তারবাবু আপনাকে পরিস্থিতি বুঝে আপনাকে রেফার করবেন। তার বাইরে পড়ে থাকছে খুব ভালো রেসপন্স এই জাতীয় ব্যাকএকগুলোতে হোমিওপ্যাথি, অ্যালং উইথ ফিজিওথেরাপি, বিশ্রাম এবং প্রপার ডায়েট। এত কিছুর বাইরেও আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু আমাদের ডায়েটটা ঠিক রাখতে হবে। যেমন খাদ্যের মধ্যে ক্যালসিয়াম খাওয়া, খুব ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া, এক্সারসাইজ করা, ভীষণভাবে এক্সারসাইজ করতে হবে। কারণ কি, কোমরে ব্যথার একটা কম বয়সী পপুলেশনের ক্ষেত্রে কিছু কিছু অটোইমিউন সেরোনেগেটিভ আর্থারাইটিস, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের এক্সারসাইজের মাধ্যমে, সাঁতার কাটা ইত্যাদির মাধ্যমে আমরা অনেকাংশে দমিয়ে রাখতে পারি। এক্ষেত্রে আমাদের কোমরটায় ব্যথা যন্ত্রণার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টিফ হয়ে যাওয়া, অর্থাৎ কোমরটা স্টিফ হয়ে যায়। আমাদের ক্লাসিক্যাল ডাক্তারি টেক্সটে এটাকে বলা হয় একটা ব্যাম্বু স্পাইন ডিফর্মিটি, অর্থাৎ বাঁশের মতো শক্ত হয়ে যায় মেরুদণ্ডটা। তো ইত্যাদি এরকম কন্ডিশনস গুলো তো আমাদের মাথাতে রাখতেই হবে। সেই জন্য এক্সারসাইজ করা, এবং মনে রাখতে হবে যে যে কোনো রকমের এক্সারসাইজ কিন্তু অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস
এই জাতীয় কন্ডিশনকে প্রিভেন্ট করতে, কিছু কিছু ক্ষেত্রে ট্রিট করতে অনেক অংশে সহায়তা করে। এতক্ষণ ধরে এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে অনেক কাজ করতে হচ্ছে এখন এই কোভিডের মধ্যে। অনেকে আমাদের বাড়ির নিজেদের কাজ আমরা নিজেরা করছি, সারাদিন কাজ করতে হচ্ছে, ভারী জিনিসপত্র চাগানো ইত্যাদি করতে হচ্ছে, সেগুলো তো আটকানো সম্ভব না। কিন্তু এর পাশাপাশি এই করতে গিয়েও ডিস্ক হার্নিয়েশন, সাইটিকা, ডিস্ক ডিজেনারেশন, ডিস্ক স্লিপেজ, মেকানিক্যাল লো ব্যাক পেন ইত্যাদি এইসবের সংখ্যাও কিন্তু কম নয়। প্রত্যেক চিকিৎসক প্রচুর প্রচুর এরকম রোগী পাচ্ছেন। কাজে সেগুলো নিয়ে আপনাদেরই একটু সচেতন হলে, ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু যে যে পরীক্ষাগুলো বলবেন ওগুলো করলেন, প্রয়োজন মতো সিটি স্ক্যান বা এমআরআই বা আরো যে পরীক্ষা আছে ডাক্তারবাবু বলবেন সেগুলো করলেন, আপনার ফিজিওথেরাপিস্টের কাছে গেলেন, করলে আপনি কোমর ব্যথা কিন্তু ভীষণ ভীষণ ভাবে কিউরেবল, ট্রিটেবল এবং ম্যানেজেবল, স্পেশালি বাই হোমিওপ্যাথিক ইন্টারভেনশনস। এবং আপনার ডাক্তারবাবু আপনাকে, আপনার হোমিওপ্যাথিক চিকিৎসক প্রয়োজন বুঝে আপনাকে তার নির্দিষ্ট স্পেশালিটি কলিগের কাছে রেফার করবেন এবং সেখানেও আপনাকে যেতে হতে পারে। আমি একটাই অনুরোধ করব, অযথা ফেলে রাখবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। সামনে পুজো আসছে, করোনা বিধি মেনে চলুন, অনেক আনন্দ হোক পুজোতে। ইফ পসিবল আইল কাম ব্যাক ওয়ান্স অ্যাগেন ইন লাইভ। সবাইকে অনেক ধন্যবাদ। রবিবারের শুভরাত্রি। গুড নাইট।